প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েদ হালিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, প্রস্তাবিত বাজেটে অনেক কিছুই পুনর্বিবেচনা করা সম্ভব। অর্থমন্ত্রী, বছরে 700 থেকে 800 কোটি ডলার পাচার হয় বলে ডলার সংকট। সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর শামসুল আলমের মন্তব্য। এমপি আজিম হত্যাকাণ্ড, দুই দেশে 20 কোটি টাকার লেনদেন। ভারতের সঙ্গে হতে পারে 10টির বেশি চুক্তি ও এমওইউ। প্রধানমন্ত্রী নয়াদিল্লি যাচ্ছেন আজ। যায় দিন, বন্যায় 20 লাখ মানুষ পানিবন্দী, টানা বৃষ্টি ও উজানের ঢল। সুপার 8-এ আজ অজিদের সামনে টাইগাররা। মানবজমিন, সিলেটে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের শঙ্কা। শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল, গ্রীষ্মের ছুটি কমল। সমকাল, পিতার অঢেল সম্পদে পুত্রের বিলাসী জীবন। আজকের পত্রিকা, ছুটির দিনে অনুমোদন 50 কোটির দরপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়। বেসরকারি চিকিৎসার মানে মন্ত্রীর অসন্তোষ। উত্তরে বিপদ বাড়ছে, সিলেটে উন্নতি। সিলেটের কোম্পানিগঞ্জ আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকটে দুর্গতরা। দৈনিক করতোয়া, প্রধানমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন, গুরুত্ব পাবে যেসব। খবরের কাগজ, আসাদুজ্জামানের কত সম্পদ। দৈনিক যুগান্তর, আশ্রয় কেন্দ্রে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, মানবেতর দিন বানভাসীদের। প্রতিদিনের বাংলাদেশ, অমীমাংসিত বিষয়ে কথা বলতে আগ্রহী বাংলাদেশ। মানবকণ্ঠ, অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার 8 শুরু করতে চায় বাংলাদেশ। দৈনিক বাংলা, রাজধানীতে জোড়াখুন, স্ত্রীর লাশ ঘরে, স্বামীর পার্কিংয়ে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, প্রাইম মিনিস্টার হাসিনা লিভস ফর ইন্ডিয়া টুডে। শিরোনামগুলো দেখছিলাম। আজ বন্যার সংবাদ যথারীতি অন্যতম প্রধান শিরোনাম হিসেবেই রয়েছে, তবে প্রাধান্য পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের বিষয়টি। দুদিনের সফরে আজই তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে 10টির বেশি চুক্তি সমঝোতা স্মারক সই হতে পারে, এরকম শিরোনাম রয়েছে সংবাদপত্রগুলোতে। না, সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খবর, কারণ এটা রাষ্ট্রীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ এই কারণে, আরও এই সময়টায় আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারতের সম্প্রতি যে জাতীয় নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে নরেন্দ্র মোদী কনজিকিউটিভলি একাধারে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং মাত্রই 2 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রী তার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসেছেন এবং তখনই আসলে এই সফরটি সম্পর্কে একরকমের প্রায় নিশ্চিত একটা বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল। কারণ তার আগেই কিন্তু নির্বাচনের আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ভারতে একটি দ্বিপাক্ষিক সফরে যাওয়ার কর্মসূচি ছিল। সেটা নির্বাচনের কারণেই পরবর্তী সময়ে এই সময়ে এখন হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো তৃতীয়বারের মেয়াদে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সঙ্গী এনডিএ জোট ক্ষমতায় আসার পর প্রথম যে দ্বিপাক্ষিক সফরের বিষয়টি ঘটল, সেটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘটল। কারণ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশ, মালদ্বীপ, যে মালদ্বীপের সাথে অতি সম্প্রতি ভারতের সম্পর্কটা ঠিক আগের মতো নেই, একটু উষ্ণতা তৈরি হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্টও এসছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট। নেপালের প্রধানমন্ত্রী গিয়েছেন, ভুটানের প্রধানমন্ত্রী গিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গিয়েছেন। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সাথেও নানা রকম সৌজন্যমূলক দ্বিপাক্ষিক সাক্ষাৎ এগুলি কিন্তু করেছেন এবং একই সঙ্গে ভারতের প্রধান বৃহত্তম দল, এইবারকার সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চেয়ারপারসন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ওনাদের সাথেও কিন্তু দেখা সাক্ষাৎ করে এসেছেন। সেইগুলি কিন্তু একটা সামগ্রিক বাংলাদেশ ভারতের যেই
ঐতিহ্যবাহী যে নিবিড় সম্পর্ক, যে সম্পর্কটি আসলে রক্তের বন্ধনের সম্পর্ক। কারণ আমরা সবাই জানি 1971 সনে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার, তৎকালীন ভারত সরকার এবং ভারতীয় জনতার কি সমর্থনটি ছিল, এবং ভারতীয় সেনাবাহিনীও এক পর্যায়ে মিত্রবাহিনীর অংশ হিসেবে আমাদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। বহুত ভারতীয় সৈনিক কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। সুতরাং সেই রক্তের বন্ধনের সম্পর্কটি ক্রমেই আরো জোরালো হচ্ছে, কারণ এখন সেই সম্পর্কটি শুধু আবেগের না, এবং রাষ্ট্র রাষ্ট্রের সম্পর্ক শুধু আবেগ দিয়ে চলেও না, আবেগ খানিক সাময়িক। দীর্ঘস্থায়ী সম্পর্কটি হয় পারস্পরিক স্বার্থের সম্পর্ক। বাংলাদেশ ভারতের সম্পর্কটিও কিন্তু পারস্পরিক স্বার্থ এবং এই এলাকার সামগ্রিক শান্তি শৃঙ্খলা এবং মানে সামগ্রিক উন্নয়নের অংশীদারত্বের সম্পর্ক, এবং বাংলাদেশ সেই নিরিখেই কিন্তু ভারতের সাথে সম্পর্কটি অব্যাহত রাখছে, এবং ক্রমেই সেটি আরো দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, এবং এটি একরকমের আশাবাদী দিকের একটি ব্যাপার আছে। আবার বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারত উভয় দেশই রাজনৈতিক টানাপোড়েন আছে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক, সেই সম্পর্কটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় নিয়ামক, এবং আমাদের এখনকার যে ম্যাঠো বিরোধী দল, প্রধান ম্যাঠো বিরোধী দল বিএনপি এবং তাদের যারা সঙ্গী সাথী, তারা যে রাজনৈতিক নীতি কৌশলের মানে অবস্থান, তারা কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কটির মধ্যে একরকমের মৌখিক বৈরিতার বাতাবরণের মধ্যে থাকে। এটি একরকমের লোকরঞ্জনবাদী একটা প্রবণতা। কিন্তু সম্পর্কটি যে মূলত আমাদের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রতিরক্ষা সামগ্রিক ভূ রাজনৈতিক প্রতিবেশ সামগ্রিক বিষয়, সেই বিষয়টি বিবেচনায় থাকে না। আমরা সেই রাজনৈতিক ডক্কা নিনাদবাজিটা কিন্তু আমরা সবসময় দেখি। বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা স্বাধীনতার পক্ষ শক্তিকে ওই শক্তিটি সবসময় নতজানু, ভারতের কাছে নতজানু হিসাবে চিহ্নিত করে অবিরাম বিষোদ্গার করে যায়। এটি আমাদের একরকমের বাস্তবতা। কিন্তু প্রকৃত বাস্তবতাটা হলো কি, আমাদের কিন্তু প্রচুর নির্ভরশীলতা আছে। আধুনিক সময়কালে কোনো রাষ্ট্রই সব দিকে স্বয়ংসম্পূর্ণ নয় এবং হওয়া সম্ভব হয় না সব কিছুতে। বর্তমান আধুনিক জীবনযাত্রার যে জনচাহিদা, সেই জনচাহিদা পরিপূরণ এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কেউই খুবই আত্মনির্ভর, সবাই তো আর নর্থ কোরিয়া হতে পারে না এখনকার বাস্তবতায়। সুতরাং ভারতের সাথে আমাদের যে বাস্তবতাটি, সেটি হলো যে আমাদের প্রচুর মানে একেবারে দৈনন্দিন নির্ভরশীলতা আছে। আমাদের এখানে 2 দিন বেশি বৃষ্টি হলে পরে সরবরাহ সংকট দেখা দিলে কাঁচামরিচের দাম উঠে যায় 1000 টাকা কেজি, এবং তখন ওই ভারত থেকে আমদানি করে সেটা সামাল দিতে হয়। পেঁয়াজ, রসুন হেন জিনিস নেই। এবং এখন আমাদের শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু প্রচুর কাঁচামাল এবং কেমিক্যাল, এগুলির নির্ভরশীলতা আছে ভারতের। গ্রেন, ফুড গ্রেনের নির্ভরশীলতা আছে, ভেজিটেবলের নির্ভরশীলতা আছে, প্রচুর মশলা স্পাইসের নির্ভরশীলতা আছে। এগুলি তো একেবারে মানে টেক্সটাইল এন্ড আদার প্রোডাক্টের ক্ষেত্রেও কাঁচামালের প্রচুর নির্ভরশীলতা আছে। এগুলি তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা এবং রপ্তানি নিশ্চিত করতে হলে আমাদের কিন্তু স্বল্প মূল্যে এবং মানে সাশ্রয়ী মূল্যে, কম খরচে র মেটেরিয়াল অ্যান্ড আদার কেমিক্যাল এগুলি আমাদের ইম্পোর্ট করতে হবে, এবং সেটা সবচেয়ে মানে নিকট এবং সহজ মানে সোর্স কিন্তু ভারত। আমরা সেই সমস্ত বিষয়গুলি কিন্তু যেই রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশে থাকুক না কেন, সেই রাষ্ট্রীয় ক্ষমতার কর্তৃপক্ষ কিন্তু এই সমস্ত অতীব জরুরি বিষয়াশয়কে উপেক্ষা করতে পারে না। সুতরাং শুধুমাত্র রাজনৈতিক জিঙ্গবাজির মধ্যে দিয়ে, জিঙ্গুইজমের মধ্য দিয়ে বিরোধিতা করাটা খুব মানে বাস্তববাদী এবং মানে বিষয় নয়। এটা আমাদের সমস্ত রাজনৈতিক দল সংগঠনেরই এই বিষয়গুলিকে অত্যন্ত বাস্তবতার নিরিখে আসলে বিবেচনা করতে হবে। আপনার এই সূত্র ধরে যদি আরেকটি শিরোনামের কথা আমরা একটু উল্লেখ করি, অমীমাংসিত বিষয়ে আলোচনায় আগ্রহী বাংলাদেশ, একটু সুনির্দিষ্ট করে শিরোনামটি করা হয়েছে। আমরা জানি যে অমীমাংসিত বিষয়গুলো কি, অনেক অমীমাংসিত বিষয়, সবচেয়ে ক্রুশিয়াল অমীমাংসিত বিষয়। এবং এটি মনে করি যে এই সফরটি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যাবেন, এই সফরটি অতীব গুরুত্বপূর্ণ। কারণ এরপরই উইদিন এ মান্থ টাইম
মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চায়না সফরেও যাচ্ছেন, এবং ভূরাজনৈতিক এবং যে পরিবেশ প্রতিবেশ এখন বিরাজমান আন্তর্জাতিক রাজনৈতিক পরিসরে এবং অর্থনৈতিক পরিসরে, সেইখানে বাংলাদেশের কারো পক্ষ বিপক্ষে যাওয়ার কিন্তু অবস্থান নেই। বাংলাদেশ যে রাজনৈতিক পররাষ্ট্র বিষয়ক সম্পর্কের ক্ষেত্রে যেই নীতিটি জাতির পিতার অনুসৃত এবং নির্ধারিত নীতি, ফ্রেন্ডলি টু অল, মেলাইজ টু নান, সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে শত্রুতার সম্পর্ক নয়, এই নীতিতেই কিন্তু বাংলাদেশ এগুচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তার এই নীতিটাকে অবলম্বন করে কিন্তু যথেষ্ট সক্ষমতার সাথে বৈদেশিক সম্পর্ক বাংলাদেশের এবং বাণিজ্যিক ব্যবসায়িক সম্পর্কটি বজায় রেখেছেন, এবং ক্রমে সেটি আরও বেশি বাংলাদেশের অনুকূলে যাচ্ছে, এই বিবেচনাটা কিন্তু রাখতে হবে। এবং দেখেন, খুবই কৌশলগত ব্যাপার, কিন্তু ভারতে যাচ্ছেন, ওই দিনে মান্থ টাইম আবার চায়নায় যাচ্ছেন। এখনকার বর্তমান পরিস্থিতিতে, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত চীনের যেই সম্পর্কের রসায়ন, সেই রকম একটি ক্রিটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুই জায়গায় দুই পক্ষের সাথেই এক ধরনের মানে উইন উইন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন এখন পর্যন্ত। এবং এই যে অমীমাংসিত বিষয়টির কথা বললেন, সেটি সবচেয়ে বড় ক্রুশিয়াল বিষয় হলো তিস্তা নদীর পানির যেই মানে আমাদের যে ন্যায্য ভাগ, সেই প্রাপ্তির নিশ্চয়তাটা, সেটি 2011 সনে যখন মনমোহন সিং কংগ্রেসের নেতৃত্বের যে সরকার ছিল, সেটিও অ্যালায়েন্স গভর্নমেন্টই ছিল, তো সেই সরকারের সময় কিন্তু চুক্তিটি মানে দুই বৈদেশিক জায়গা থেকে একদম পাকাপোক্ত ছিল। কিন্তু ভারতীয় অভ্যন্তরীণ যেই ব্যবস্থা, সেই ব্যবস্থায় এইরকম চুক্তির ক্ষেত্রে বিশেষ করে নদীর পানি, তাদের এক রাজ্য কর্ণাটক তামিলনাড়ুর মধ্যেও কিন্তু এই জটিলতা ছিল, গোদাবরী নদীর পানি নিয়ে। তো এটি পশ্চিমবঙ্গ সরকার সেই চুক্তিটির বিপক্ষে দাঁড়িয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই থেকে সেটি ঝুলে আছে। এই তিস্তা ব্যারাজ মানে তিস্তার পানির যে হিস্সাটি, ন্যায্য হিস্সাটি শুষ্ক মৌসুমে পাওয়ার, সেটি নিশ্চিত হওয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। এবং এখন এই পরিস্থিতিটা এমন একটি জায়গায় এসছে যে বাংলাদেশ চায়নার সাথে কিন্তু অনেক দূর এগিয়েছে। তিস্তা মানে যে প্রকল্প, তিস্তা ব্যারাজ প্রকল্পের, সেই প্রকল্পটি যদি চায়নার সাথে বাংলাদেশ করে ফেলে, তাহলে সেটি ভারতের জন্য বড় রকমের মানে ভ্রুকুঞ্চনের কারণ, তাদের উদ্বেগের কারণ। কারণ চায়না ইন্ডিয়ার রিলেশনের ক্ষেত্রে এবং তিস্তা ব্যারেজ যেখানে হবে সেখান থেকে একদম চিকেন নেক, যেটি ইন্ডিয়া চায়নার বর্ডারের চিকেন নেক, সেইখানে খুব সন্নিকট, খুবই স্বল্প দূরত্বের অবস্থান। তো এগুলি সামগ্রিক স্ট্র্যাটেজিক, ভূরাজনৈতিক স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে এবং এখনকার পরিস্থিতিগত কারণে বাংলাদেশ কিন্তু এই জায়গায় এখন আমি মনে করি যে একটু বেটার পজিশনে আছে টু বার্গেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি তিস্তা পানির বিষয়ে এই বার্গেনটা সাফল্যের সাথে করে আসতে পারেন, সেটি হবে আমাদের জন্য সত্যিকার প্রাপ্তি। আমরা পরের শিরোনামটিতে যাচ্ছি, সেটি বন্যা নিয়ে। আমরা আগেই বলছিলাম যে বন্যা অত্যন্ত গুরুত্বের সঙ্গেই সংবাদ শিরোনাম হিসেবে আসছে। উত্তরে বিপদ বাড়ছে, সিলেটে উন্নতি, এরকম একটি শিরোনাম আমরা সামনে দেখতে পাচ্ছি। তবে সিলেট সহ মানুষের যে দুর্ভোগ, সেটি কমছে না, সেটি রয়েছে যথারীতি। দেখেন, মানে এই যে বন্যা, একটা কারণ তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এবং এটা মানে ওয়ার্ল্ড মানে ওয়েদার ফোরকাস্টিং এর যে ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল অবজারভেশন সোসাইটি আমেরিকা কেন্দ্রিক, ওরা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করেছিল যে এবছর মানে জুন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর পর্যন্ত আপনার এই নর্থ ইস্টার্ন হিমালয়ান বেল্টে মানে প্রচুর বৃষ্টিপাত হবে, এবং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন, মানে সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং সিকিমে পাহাড় ধস হচ্ছে, ভূমিধস হচ্ছে, এবং সেখানে তিস্তার পানি উপচে পড়ে বাংলাদেশে কিন্তু ঢুকছে, এবং কুড়িগ্রাম, নীলফামারী, ওই সমস্ত জায়গা কিন্তু ডুবছে, এবং যমুনার চর, ব্রহ্মপুত্রের চরগুলো কিন্তু ডুবে যাচ্ছে, অলরেডি ডুবে গেছে। এবং এটাই স্বাভাবিক, এই সময়ে এটা স্বাভাবিক সময়ে কিন্তু এরকমই ছিল। এখন থেকে 25-30-40 বছর আগে কিন্তু পরিস্থিতিটা তাই ছিল। আর সিলেট অঞ্চলের এটা তো বন্যা হবে, বা হাওর অঞ্চলে এইরকম বান ভাসিয়ে আসবে, আষাঢ় মাসে ভাসান পানি আসবে, এটা তো স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। মূলত ঘটনাটি যেটি ঘটেছে, ফ্রিকোয়েন্সি বেড়েছে। সিলেটে কিন্তু জাস্ট কিছুদিন আগে, গত মাসেও কিন্তু এরকম একটা সাময়িক বন্যা হয়ে গেল, সেই পানি নামতে নামতে আবার হলো। এটি মূলত
ঢলের পানি, বৃষ্টির পানি, অতিরিক্ত বৃষ্টির পানি, এবং সেই পানিটি নিষ্কাশিত হওয়ার পথরোধ হয়ে যাবে। এবং এটা আমরা যেটা করেছি যে প্রকৃতিকে তো বিনাশ করেছি, একটা স্বল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণ নানাভাবে ঘটেছে। এটা শুধু আমাদের দেশের না, এটা আন্তর্দেশীয় একটি বিষয়। হিমালয়ের পুরো অঞ্চলটাতেই কিন্তু প্রায় বৃক্ষশূন্য করে ফেলা হয়েছে। যে হিমালয় বেল্ট ছিল মানে কি বলবো যে জড়িবুটির আধার, যেটি মানে বনজ প্রাকৃতিক ওষুধি গাছের আধার, সেই সমস্ত কিন্তু এখন সব নাই। সমস্ত মানে এই কারণে সেখানে ল্যান্ডস্লাইডিংও বেশি হচ্ছে, বৃষ্টিও বেশি হচ্ছে, অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, তাপ বেশি হচ্ছে ইত্যাদির কারণে কিন্তু একটা ক্লাইমেট চেঞ্জের যে বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেইটা একটা আছে। কিন্তু আমরা এই যে বন্যার যে ক্ষতিগ্রস্ততা হওয়া এবং অতিরিক্ত ঘন ঘন বন্যা হওয়া, এটি কিন্তু এই কারণটা কিন্তু আমাদের মানব সৃষ্ট। ইনডিসক্রিমিনেট ডেভেলপমেন্ট মানে নির্বিচার উন্নয়ন, উন্নয়নের নামে শুধুমাত্র মানে কি বলি যে কনস্ট্রাকশনের এই পলিসিটাই হয়েছে। ডেভেলপমেন্টের যে পারসেপশনটা হয়েছে যে যত কনস্ট্রাকশন হলে এটা চোখে পড়বে, উন্নয়ন দৃশ্যমান হবে। আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তো প্রতিনিয়ত এই বক্তব্য শুনি, দৃশ্যমান উন্নয়ন। তো উন্নয়নের দৃশ্যমান হয়েছে কনস্ট্রাকশন বেসড উন্নয়ন পরিকল্পনা এবং ডেভেলপমেন্ট পারসেপশন, ভাবনাটা সেরকম। তো যত কনস্ট্রাকশন, এটার পেছনে অন্য কারণ আছে, মূলত আর্থিক কারণ। যত কনস্ট্রাকশন তত কমিশন, এবং মানে যত রিকনস্ট্রাকশন আরও কমিশন। তো এইটা মানে এই যে ইনডিসক্রিমিনেট মানে ভূপ্রাকৃতিক ফ্ল্যাট প্লেনে যে অবাধ জলপ্রবাহ, পানি প্রবাহের যে অবাধ ব্যাপারটি, সেটি বিনষ্ট করেছি নানা রকম বাঁধ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলি তৈরি করে। যেটা হয়েছে আমাদের প্রকৃতির উপর আমরা যেই অত্যাচারটা করেছি এবং প্রাকৃতিক যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে আমরা ধ্বংস করেছি তথাকথিত উন্নয়নের নামে। হাওরের উপর দিয়ে দেখেন মানে কত অবিমৃশ্য অদূরদর্শী একটি ঘটনা ঘটেছে আমাদের সবার সামনে। কিশোরগঞ্জ সদর থেকে মিঠামইন পর্যন্ত হাওরের উপর 14 কিলোমিটার ধরে একটি রাস্তা করা হয়েছে। এই রাস্তাটির মানে ইকোনমিক ভ্যালু কি? এই রাস্তাটি আমি যখন হয়েছে তখন 800 কোটি টাকা খরচ হয়েছে। এই 800 কোটি টাকা খরচ করে এই রাস্তাটি তৈরি করে ওই অঞ্চলের মিঠামইন বা ওই অষ্টগ্রাম, মদন, ওই উপজেলাগুলির কতজন মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, তাদের সেই উপকৃত হওয়ার অর্থনৈতিক মূল্যটা কি, সেই অর্থনৈতিক মূল্যটি আমাদের ন্যাশনাল ইকোনমিতে কতটা অবদান রাখছে, আর এইটার পরিণামটা কি? এই অপরিণামদর্শী, প্রকৃতি বিনাশী এই যে এরকম মানে নির্বিচার বিবেচনায় রাস্তাটি করা হলো, এবং সেটির কারণে যে জল প্রবাহ, হাওরের যে জল প্রবাহের অবাধ ব্যবস্থাটি ছিল, প্রাকৃতিক ব্যবস্থাটি ছিল, সেটি ধ্বংস হয়েছে। এবং ঢলের পানি সহজে নামতে পারছে না, অল্প পরিসরের করিডোর পুলের নিচ দিয়ে নামছে, যার ফলে আপস্ট্রিমে বন্যা তৈরি হচ্ছে, সিলটেশন হচ্ছে, নদী এবং খালগুলি হাওর অঞ্চলের সেগুলি ভরে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে এগুলির তলদেশ, যার ফলে পানি ধারণ করতে পারছে না এবং এগুলি উপচে পড়ছে। এবং আরও ডাউন ফ্লোতে, অর্থাৎ কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী, মেঘনা দিয়ে যে পানিটা নেমে যাবে, সেই রাস্তাগুলি আমরা বন্ধ করে দিয়েছি। তো এই অবিমৃষ্যকারিতার কারণটাই তো পরিণামটা। আমরা 800 কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করে 1 বছরের মধ্যেই প্রায় 4000 কোটি টাকার ক্ষতির কারণ ঘটিয়েছি, মানে ফসল এবং জলজ উৎপাদন, মাছ ইত্যাদি। তো সেই সমস্ত বিবেচনা তো নাই। আমরা অনেক বড় বড় মানুষের মন রক্ষা, মর্জি রক্ষার জন্য অনেক কিছুই করি, যেটা লোকরঞ্জন, সাময়িক লোকরঞ্জন ঘটে, রাজনৈতিক ফায়দাও তো হয়তো কারো কারো ঘটে, কিন্তু পরিণামটা বৃহত্তর পরিসরে ঘটে। সেই পরিণামটা আমরা এখন ভোগ করছি। আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক জুনায়েদ হালিম। আমরা আজকের আয়োজনটি শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ আজ তার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আমাদের দলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।